এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। গলার অবস্থা খুব খারাপ, তাই বেশি ইন্ট্রো দিতে পারবো না, আর ভিডিও খুব বেশি লেন্দি হবে না। তাড়াতাড়ি করে আমি তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তাই ভালো করে এই সেটটা দেখো। আর এই সেটের মধ্যে যতগুলো প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোকে ভালো করে প্রিপেয়ার করো। যদি কোনো প্রশ্ন বেঁধে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদের সেই সলিউশনটা করে দেবো, বা দরকার পড়লে তার অ্যান্সার কিন্তু আমি লিখে দেবো। ঠিক আছে, তো দেখে নেওয়া যায় যে কি কি প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি। দেখো, আমি আমাদের পুরো চ্যাপ্টারটাকে বেশ কিছু টপিকে ভাগ করেছি, তারপর সেই টপিক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলোকে তার মধ্যে লিস্ট ডাউন করেছি। কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট, কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও যে কোনখান থেকে কতটুকু কি পড়তে হবে, তারপর কিন্তু তোমরা সেই হিসেব মতো প্রিপেয়ার করো। ঠিক আছে, তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশি বড় ভিডিও হবে না, আমি বলে দেবো যে কোথা থেকে কি পড়তে হবে। দেখো, আমাদের বলছে প্রথমে কিছু প্রাথমিক ধারণা, তো এটা তো একদম ইজি জিনিস, তার মধ্যে স্নায়ুতন্ত্র কি সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি এটাকে ক্রস মেরে রাখলাম। এবার দেখো, আমাকে বলছে যে স্নায়বিক পথ বা উদ্দীপনা প্রবাহের পথ, এটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ক্যাটাগরিতে পড়ে। তাই এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে একই রকমের প্রশ্ন আসবে, বলবে আশা উদ্দীপনা গ্রহণকারী অঙ্গকে কি বলে, তাহলে বলবো গ্রাহক। আর এই গ্রাহকের উদাহরণ কি, আমাদের চোখ, কান, নাক, এগুলো। আর যদি বলছে যে সাড়া প্রদানকারী অঙ্গ, তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে আমাদের কারক। আর উদাহরণটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে আমাদের পেশি বা আমাদের কিন্তু বেশ কিছু গ্রন্থি, তাই তো। তাহলে আমাদের পেশি বা গ্রন্থি কিন্তু আমাদের কারকের ভূমিকা পালন করে, এটা কিন্তু এই বছরও মাধ্যমিক পরীক্ষায় এসছে। তারপর আমাদের স্নায়বিক পথ একটা রেখাচিত্র বা শব্দ ছকের মাধ্যমে দেখাতে বলছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ বা এসএকিউ তে কিন্তু এটা তোমরা পাবেই। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে স্নায়বিক পথে বাহক হলো, বাহক মানে যে কে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো তখন স্নায়ু, তাহলে আমাদের স্নায়ু উদ্দীপনা পরিবহন করে কি, আমাদের স্নায়ু বা নার্ভ। ঠিক আছে, এবার বলছে যে আমাদের বাহক কোষ, কোষ জিজ্ঞাসা করছে, তাহলে স্নায়ুর মধ্যেই কি থাকে, আমাদের স্নায়ু কোষ থাকে। তাহলে আমরা বলবো যে এই উত্তরটা হবে কিন্তু আমাদের স্নায়ু কোষ, বা আমাদেরকে তাকেই কি বলি আমরা, আমরা বলি হচ্ছে নিউরন। তাহলে এটা ট্রিকি কোশ্চেন ছিল, তাই আমি অ্যান্সার করে দিলাম। তারপর বলছে যে কোনটা আমাদের কি হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য, সেটা বললেই আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তো এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইফ নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপর কি, তারপর বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান। গলার অবস্থা খুব খারাপ, তাই বেশি চিল্লাতে পারছি না। ঠিক আছে, তো সাউন্ড একটু কম আসতে পারে, তো যদি বেশি কম মনে হয় তাহলে হেডফোন ইউজ করো। তারপর বলছে স্নায়ুতন্ত্রের কোষগুলো কি কি। ঠিক আছে, কোষ আমাদের দু রকম থাকে, একটা হচ্ছে আমাদের নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়া। যারা আমার কাছে পড়েছো তারা আশা করি এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমাদের নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়া, আমি ভালো করে বুঝিয়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে একজনের বাইরের আবরণ গুলো কি কি, তাহলে এগুলো ভালো করে পড়বে। র্যানভিয়ারের পর্ব নিউরনের কোন অংশে দেখা যায়, তো বলতে হবে যে আমাদের যে মাইলিন সিট তার ফাঁকে ফাঁকে কি আমাদের র্যানভিয়ারের পর্ব থাকে। তো এরকম ভাবে এগুলো সব বলবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের নিজল দানা কোথায় থাকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, নিজল দানা কিন্তু আমাদের একজনে থাকে না, শুধুমাত্র আমাদের কোষ দেহর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে নিজল দেহ কোথায় থাকে, আমাদের কোষ দেহর মধ্যে থাকে। তাহলে কোষ দেহে কিন্তু পাওয়া যাবে আমাদেরকে, কিন্তু একজনে কি পাওয়া যাবে, একজনে কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, ডেনড্রনে কি পাওয়া যাবে, হ্যাঁ ডেনড্রনে কিন্তু পাওয়া যাবে। তাহলে ডেনড্রন বা কোষ দেহ তার মধ্যে কিন্তু পাবো, কিন্তু একজনে কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে নিউরনের কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত, লাইপোপ্রোটিন দ্বারা গঠিত, এরকম প্রশ্ন। ঠিক আছে, নিউরন কেন বিভাজিত হতে পারে না, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে নিউরোফাইব্রিলের কাজ কি, এটাও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলছে নিউরনের কোষদেহের যে অংশ থেকে একজনের শুরু, একজন হিলক, এটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র। দেখো, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না এই বছরের জন্য। এই বছরের জন্য ইম্পর্টেন্ট কোনটা, এই বছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মানব চক্ষু, তাহলে চোখের ছবি ইম্পর্টেন্ট, প্রতিবর্ত পথের ছবি ইম্পর্টেন্ট, অ্যানাফেজ মেটাফেজ দশার ছবি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো, এমন নয় যে এখন অব্দি হিস্ট্রিতে কোনোবার পেপার রিপিট হয়নি, মানে একই কোয়েশ্চেন আমাদের ছবি আঁকা রিপিট হয়নি পেপারে। ঠিক আছে, দেখো আমাদের 16 সাল আর 17 সাল দুটো সালেই কিন্তু আমাদের চোখের ছবি এসছে, অর্থাৎ পরপর কিন্তু আমাদের রিপিট হয়েছে কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের বাই চান্স কিন্তু ছবি রিপিট হতেই পারে, এমন কোনো নিয়ম নেই যে ছবি রিপিট হয় না, কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার একটা কম্বিনেশন যেখানে গিয়ে কিন্তু আমাদের ছবি রিপিট হয়। আর আমি কম্বিনেশন ওয়ার্ডটা কেন ইউজ করলাম, কারণ অথবাতে আমাদের কোনো না কোনো জিনিস থাকবেই, তো অথবাতে কিন্তু তুমি অন্য ছবি পেয়ে যাবে যেটা কিন্তু রিপিট হবে না, মানে এরকম হবে না যে দুটো প্রশ্ন দিয়েছে আর দুটো প্রশ্নই রিপিট হচ্ছে আগের বছরের থেকে, সেটা কখনো হবে না। তো আমরা এখন বেনিফিট অফ দ্য ডাউট এটা ধরে নিতে পারি যে হচ্ছে আমাদের আদর্শ নিউরন আসবে না। তবুও স্কুল থেকে তোমাদের সাধারণত বলে দেবে যে কোন ছবিগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, তো একবার শুনে নেবে। ঠিক আছে, তো আমরা নিউরনের ছবি করব না, ঠিক আছে, ছবি প্র্যাকটিস করবো না। তবে হ্যাঁ, কেউ যদি ছবিটা একবার অন্তত দেখে রাখো ভালো করে, তাহলে এই ক্লিয়ারেন্স গুলো কিন্তু তোমাদের থাকবে যে কোন পার্টটা কোন জায়গায় আছে। যেরকম ধরো আমি দেখাবো হচ্ছে আমাদের নিজল দানা, সেটা আমাদের কোষ দেহ এবং ডেন্ড্রাইটের মধ্যে দেখাবো, কিন্তু একজনের মধ্যে দেখাবো না, তাহলে আমার ছবিটা ক্লিয়ার থাকলে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আমি সহজে করতে পারবো। ঠিক আছে,
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নিউরনের প্রকারভেদ। এটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? যেমন তোমাকে বললো যে ভেগাস যে আমাদের নার্ভটা আছে, সেই ভেগাস নার্ভটার প্রকৃতি কেমন, বা আমাদের এমসিকিউ তে অপশন থাকলো যে এর প্রকৃতি কেমন, তাহলে তখন তোমাকে বলতে হবে যে এটা আমাদের মিশ্র স্নায়ু, নাকি আমাদের সংজ্ঞাবহ স্নায়ু, নাকি আমাদের আজ্ঞাবহ স্নায়ু। তাহলে এরকম আমাদের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন। তাহলে সেখান থেকে কিন্তু আমাদের এরকম কোয়েশ্চেন গুলো রয়েছে। মিশ্র স্নায়ুতে কি থাকবে, আমাদের দু রকমের নিউরন থাকবে, ঠিক আছে? এটা দু প্রকার নিউরন আমি কোথায় পাবো, আমাদের মিশ্র স্নায়ুতে কিন্তু পাবো। কেন? কারণ ওখানে আমাদের সংজ্ঞাবহ নিউরনও থাকবে, আজ্ঞাবহ নিউরনও কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা যেটা মাইলিন আবরণী কি সব নিউরনে থাকে, এটার উত্তর কি হবে না। তাহলে এর ভিত্তিতে আমি কি করতে পারবো, নিউরনকে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা মাইলিনেটেড নিউরন, একটা নন মাইলিনেটেড নিউরন, তাই তো? একটা মাইলিন যুক্ত নিউরন, একটা মাইলিন বিহীন নিউরন। তাহলে এই পার্টটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তারপর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি, আমাদের নিউরন, স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক বা সম্পর্ক, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেখাচিত্রের মাধ্যমে কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে, তো দুটো কোয়েশ্চেনই কিন্তু আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর সাইন্যাপস থেকে তো একটা প্রশ্ন আসবেই, তাহলে সাইন্যাপস থেকে আমি ধরেই চলছি যে একটা কোয়েশ্চেন কিন্তু আমি পাবো। তাহলে সাইন্যাপস, ওই সংযোগস্থল কাকে বলে, নিউরোট্রান্সমিটার, মানে ওই সাইন্যাপসের মধ্যে যতগুলো কনসেপ্ট ছিল না, তার মধ্যে থেকে কোনো না কোনো একটা কোয়েশ্চেন, এমসিকিউ, এসএকিউ, কোনো না কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই পার্টগুলো থেকে একবার কোয়েশ্চেন পড়ে নেবে। আচ্ছা, কিভাবে হয় এটা কিন্তু তুলনামূলক আমাদের আসার চান্স কম, বাট কোনো কোনো স্কুলে কিন্তু দিয়ে দেয়। কিন্তু আমাদের যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব কেন বলে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের একমুখী প্রবাহ হয় আমাদের যে স্নায়ু উদ্দীপনার, তাই জন্য একে আমরা কি বলি, শারীরবৃত্তীয় ভাল্ব বলি, বা ওয়ান ওয়ে ভাল্ব বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, তারপর স্নায়ুতন্ত্রের এই স্নায়ুগুলোর সংখ্যা কত, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি বলে কর্টিক স্নায়ু, তাহলে আমি কত বলবো, তাহলে বলবো 12 জোড়া। অলফ্যাক্টি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফেরেঞ্জিয়াল, ভেগাস। তাহলে আমাদের 12 জোড়া কিন্তু, তাহলে সংখ্যায় কিন্তু ওটা 24টি থাকতে পারে, দেখে নেবে যে কি বলছে। যদি সংখ্যা বলে দেয় তাহলে আমরা অপশনে থাকতে পারে 24টি, তখন দেখা গেলো 12টিতে মেরে দিলে। আর যদি বলে জোড়া, তাহলে বলবো 12 জোড়া, কারণ আমাদের এই স্নায়ুগুলো কি জোড়া জোড়া থাকে। একইভাবে সুষুম্না স্নায়ু কি হবে, আমাদের 31 জোড়া থাকবে, ঠিক আছে? তাহলে 31 জোড়া মানে কি, আমাদের 62টি, ঠিক আছে? যদি বলে মোট কতগুলো থাকে, তাহলে বলবো 12 আর 31 কত হচ্ছে, তাহলে মোট আমি বলবো হচ্ছে আমাদের 43 জোড়া। তাহলে মোট আমাদের কত হবে, 43 জোড়া হবে, ঠিক আছে? 4 আর এদিকে 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে এএনএস কাকে বলে, এর অংশগুলো কি কি। তো এএনএস এর ওই দুটো অংশ, একটা আমাদের কি সমবেদী, একটা পরাসমবেদী, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি বলছে, ব্রেনে চলে আসি। তাহলে এই অবধি আমাদের স্নায়ুতন্ত্র থেকে বেসিক বেসিক যা প্রশ্ন আসতে পারে সেগুলোই, ঠিক আছে? আচ্ছা, স্নায়ুতন্ত্র থেকে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো, যে র্যানভিয়ার এর পর্ব, ঠিক আছে? তারপর নিউরিলিমা সংকুচিত হয়ে কি হচ্ছে, তারপর আমাদের নিজল দানা কোথায় কোথায় পাওয়া যায়, মানে আমাদের কি ডেন্ড্রন আর আমাদের কোষদেহের মধ্যে পাবো, একজনে পাবো না, এরকম প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাইন্যাপসের থেকে প্রশ্ন আসা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো একবার দেখে নেবে। তারপর আসি আমাদের ব্রেনের কথায়। ব্রেন কি, তাহলে ব্রেনের আবরণীর নাম কি, বা সুষুম্নার আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার বাইরের আবরণীর নাম কি, মেনিনজেস, তার ভাগগুলো, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের সেই মেনিনজেস হবে। তাহলে এটার উত্তর কি, এটার উত্তর হবে সেই মেনিনজেস, ঠিক আছে? তা বলছে লঘু মস্তিষ্কের গোলার্ধগুলো যে যোজক দ্বারা যুক্ত আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্মিজ, ঠিক আছে? এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে। আর গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, সেরিব্রামের যে দুটো গোলার্ধ আছে, যাদেরকে আমরা কি বলি, সেরিব্রাল কর্টেক্স, তাহলে দুটো, সরি, সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাহলে ওই দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার পরস্পর যে যোজক দ্বারা যুক্ত, তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। তার নাম কি, তার নাম আবার হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ, ওই দুটো গোলার্ধের নাম কি, দুটো গোলার্ধের নাম হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি নাম বললাম, সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর সেরিব্রাল কর্টেক্স কি, সেরিব্রামের আউটার লেয়ারটা, মানে বাইরের অংশটা। তাহলে এই যে আমাদের সেরিব্রাম, এটা যদি আমাদের সেরিব্রাম হয়ে থাকে, তাহলে তার বাইরের অংশকে আমরা বলবো কি, বাইরের অংশকে বলবো আমাদের কর্টেক্স, আর ভেতরের অংশকে আমরা কি বলি, ভেতরের অংশকে বলি হচ্ছে আমাদের মেডালা। ভালো করে একদম ছবি সহ আমি আমার ক্লাসে বুঝিয়েছি, তো কেউ চাইলে আমার ক্লাসটা একবার দেখে নিতে পারো। তারপর খুব ইম্পর্টেন্ট কি, আমাদের সিএসএফ। দেখো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কি, আমাদের সিএসএফ ও মেনিনজেস, ঠিক আছে? মেনিনজেস আর সিএসএফ থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস খুব বেশি থাকে সবসময়। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিএসএফ আর মেনিনজেস। আচ্ছা, যেটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে? কাজগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সিএসএফ এর কিন্তু অবস্থানটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা বলছি যে লঘু মস্তিষ্ক, বড় মস্তিষ্কের মধ্যে আমাদের কার্যগত পার্থক্য লেখো, ঠিক আছে? গুরু মস্তিষ্ক, তাহলে এটা কি, এটাই হচ্ছে আমাদের সেরিব্রাম, এটাই হচ্ছে আমাদের সেরিব্রাম। আচ্ছা, যদি আমাদের সেরিব্রাল কর্টেক্স এর কথা বলে, তাহলে আমরা ওই একই কাজগুলোই বলবো, ঠিক আছে? কারণ আমরা যে সেরিব্রামের কাজগুলো লিখি না, ওটা কিন্তু আমাদের সেরিব্রাল কর্টেক্সেরই কাজ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমাদের মেন সেরিব্রাল কর্টেক্স এর মধ্যে কি থাকে, আমাদের গ্রে ম্যাটার থাকে, অর্থাৎ আমাদের কোষ দেহগুলো থাকে। এই প্রসেসিং এর সমস্ত কাজগুলো কি আমাদের কর্টেক্স এর মধ্যেই হয়, তো ওগুলোই কিন্তু ওর কাজ, ঠিক আছে? তো আমি আমার ক্লাসে এগুলো ভালো করে বুঝিয়েছিলাম। যাই হোক,
তারপর আমাদের খুব ইম্পর্টেন্ট কি, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ কি করে এই প্রশ্নটা, আমাদের গুরু মস্তিষ্কের সিংহদ্বার কাকে বলি এই প্রশ্নটা, এই শ্বাসকার্য, হৃদস্পন্দন, লালাক্ষরণ এগুলো কে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে আমাদের কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের থেকে কি প্রশ্ন আসতে পারে, যে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরের নাম কি। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, নিউরাসিল। তারপর বলবো যে সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের শঙ্কু আকৃতির অংশকে কি বলে, এটা তোমাদের যদি বাইরের থেকে প্রশ্ন আসে তাহলে আসবে, তাহলে তার নাম কি, তার নামটা হচ্ছে আমাদের কোনাস মেডুলারিস। ঠিক আছে, আচ্ছা তারপর কি, ব্যাপারটা হচ্ছে এই সুষুম্নাকাণ্ড নামলো তো, নেমে তারপর কি হয়, তারপর এরকম আমাদের একটা শেষ যে অংশটা থাকে, এই অংশটার নামই কি, এই অংশটার নামই হচ্ছে আমাদের কোনাস মেডুলারিস। বোঝা গেল? আচ্ছা আমি মুছে দিচ্ছি। তারপর আমাদের বলছে যে সুষুম্না কাণ্ডের দুটো প্রধান কাজ উল্লেখ করো, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের বিস্তৃতি বলতে, বলতে ওই যে প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত ওটাই। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত, লাম্বার কশেরুকা পর্যন্ত মানে কত অবধি বিস্তৃত সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তারপর বলছে যে প্রতিবর্তক ক্রিয়া কি, বৈশিষ্ট্য লেখো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের যে প্রতিবর্তক ক্রিয়া পড়ি সেটা আমরা স্পাইনাল রিফ্লেক্স পড়ি, তাই সুষুম্না কাণ্ডের নিরীক্ষায় আমরা উত্তরটা দেবো। ঠিক আছে, আচ্ছা তারপর এরকম বিভিন্ন ঘটনা দিয়ে দিতে পারে, যে সাইকেল চালানো, হাঁচি কাশি, এগুলো কি ধরনের আমাদের প্রতিবর্তক ক্রিয়া। তো সবসময় মনে রাখবে জন্মগত মানে যেটা জন্মের পরেই আমরা করতে পারতাম। ঠিক আছে, যেরকম ধরো একটা শিশু জন্মানোর পর তার স্তন্যপানের ইচ্ছা, তাহলে ওটা তো জন্মানোর পরেই হয়, শেখাতে হয় না তো, তাহলে ওটা কি আমাদের জন্মগত। কিন্তু ধরো সাইকেল চালানো, তাহলে সাইকেল চালানো তো শিখতে হয়, যেটা শিখতে হয় সেটা অর্জিত। আর যেটা আমাকে শিখতে হবে না জন্মের থেকেই, যেমন চোখের ওপর আলো মারলে চোখ অটোমেটিক বন্ধ হবে, ওটা তোমাকে শিখতে হয়েছে না, কোনোদিন শিখতে হয়নি, তাহলে ওটা কিন্তু আমাদের হচ্ছে জন্মগত। কিন্তু ধরো MS ধোনি উইকেট কিপার হয়ে গেছে এত ভালো, তাহলে MS ধোনিকে কি বহুত প্র্যাকটিস করতে হয়েছে, তাহলে ওটা কি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এবার আমাদেরকে এখান থেকে বলতে পারে যে প্রাত্যহিক জীবনে এগুলো এগুলো সব দেখে নেবে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, আমাদের প্রতিবর্ত পথের কিন্তু আমাদের আমাদের চিত্র অঙ্কন করতে বলবে। ঠিক আছে, তাহলে এটার উপর কিন্তু আমি আমাদের চ্যানেলে আলাদা করে সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি, যে কি করে ছবিগুলো কিন্তু আমাকে আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা মানে এই ছবিটা কি করে আঁকতে হবে। তারপর আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কিভাবে আমাদের কিন্তু প্রতিবর্ত ক্রিয়া আমাদের সার্ভাইভালের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেরকম হাঁচি কাশি হলে কেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই এক্সাম্পল গুলো দিয়ে তোমাদেরকে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্বটা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে আসবো আমাদের মানুষের চোখে, তাহলে আমরা ব্রেন, স্পাইনাল কর্ড, প্রতিবর্ত ক্রিয়া থেকে এইটুকু বললেই আমাদের হয়ে যাবে। তারপর চলে আসবো আমাদের চোখের কাজে। ঠিক আছে, দেখো চোখে আমাদের বলবে কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তো আমাদের, আমরা জানি যে আমাদের কিরকম প্রতিবিম্ব গঠিত হয়, আমাদের সৎ হয় এবং অবশিষ্য হয়। ঠিক আছে, সৎ মানে কি, সৎ মানে রিয়েল, অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠিত আলোক রশ্মি তারা সত্যি সত্যি ছেদ করে। আর অবশিষ্য মানে কি, অবশিষ্য মানে উল্টানো ছবি হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায় হয়, আমাদের যে পর্দায় হয় সেই পর্দাটার নাম কি, সেই পর্দাটার নাম হচ্ছে আমাদের রেটিনা। ঠিক আছে, গলা বহুত খারাপ, তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না, গলায় ব্যথা হচ্ছে এত। ঠিক আছে, যাই হোক ক্লাস আমি জলদি রেকর্ড করে দেবো। ভেবেছিলাম যে আজকে করবো, বাট আজকে গলার অবস্থা এত খারাপ যে আমি রেকর্ড করতে পারিনি। তো ভাবলাম যে সাজেশন ভিডিওটা তো ছোট, ওটা তাড়াতাড়ি রেকর্ড করে দিই। প্রতিবিম্ব কেমন হয় সেটা আমি বলে দিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে যে চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলো দর্শনে সাহায্য করে। দেখো এর জন্য আমি একটা নিমোনিক্স দিচ্ছি তোমাদেরকে। নিমোনিক্সটা কি, ধরো আমাদের রড কোষ, তো রড সেলস, দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে আমাদের আর, তাই তো। এবার তোমরা হোয়াটসঅ্যাপে যদি লেখো তাহলে কি লিখতে, হোয়াটসঅ্যাপে লিখলে ভাই এখন রাত্রি হয়ে গেছে, তাহলে কি লিখতে, RATRI, তাই তো। তাহলে দেখো আর দিয়ে রাত্রি, তার মানে কি আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে বা কম আলোতে দেখতে সাহায্য করে। তাহলে অন্ধকারে বা কম আলোতে দেখতে সাহায্য করে কে, আমাদের রড সেল। ঠিক আছে, এটাই যদি আমাদের কোন সেল হয় তাহলে কি লিখবো, কোন সেল, তাই তো, কোন সেলস। তাহলে কোন কোষ কি করে, কোন কোষ, কোন কোষ মানে নামটাই হচ্ছে কোন। ঠিক আছে, কোন কোষ জিজ্ঞাসা করছি না, তাহলে কি কোন কোষ সেটা কি করবে, C ফর কালার, তাহলে ও কিন্তু আমাদের বর্ণ চিনতে সাহায্য করবে। বা এটা যদি আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে তাহলে এটা কি করবে, এটা তাহলে আমাদের উজ্জ্বল আলোতে দেখতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো যে চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলো দর্শনে সাহায্য করে, তাহলে মৃদু আলো মানে কি, কম আলো, তার মানে সেটা হবে আমাদের রেটিনা। আর যদি বেশি আলো বলে তাহলে সেটা হতো আমাদের কোন কোষ। ঠিক আছে, তাহলে একবার রড কোষ কোন কোষের মধ্যে পার্থক্যটা দেখে নেবে, এটাই পার্থক্য আমাদের। ঠিক আছে, আর এদের মধ্যে কি কি আমাদের যে ওই যে রোডোপসিন, আইডোপসিন রয়েছে ওগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা তারপর অক্ষিগোলকের যে বিভিন্ন অংশের কাজ, সেই অংশের কাজগুলো একবার করে দেখে নেবে। ঠিক আছে, অন্ধবিন্দু, পিতবিন্দু কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্ধবিন্দুতে কি হয়, অন্ধবিন্দুতে আমাদের অপটিক নার্ভ আমাদের এক্সিট করে, আর আমাদের যে রক্তবাহ আছে সেটা কি আমাদের এন্টার করে। ঠিক আছে, তাহলে ওইখানে কি হবে, আমাদের ছবি কিন্তু তৈরি হয় না। কিন্তু পিতবিন্দুতে কি আমাদের সব থেকে স্পষ্ট ছবি তৈরি হয়। পিতবিন্দুতে কি আমাদের কোন সেলস কিন্তু ম্যাক্সিমাম হয়, কোন সেল আমাদের, কোন সেল মানে CONE, কোন কোষ আমাদের ম্যাক্সিমাম হয়, কোন সেলস আমাদের ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি না, আমি নাম বলছি, কোন সেলস।
ঠিক আছে? তাহলে কোন কোষ কিন্তু আমাদের ম্যাক্সিমাম হয় আমাদের পিত বিন্দুতে বা ইয়েলো স্পটে, আর অন্ধ বিন্দুতে কিন্তু আমরা আমাদের ছবি প্রতিচ্ছবি তৈরি হবে না। বোঝা গেল? আচ্ছা, তারপর আমাদের ইম্পর্টেন্ট কি, আমাদের অশ্রুগ্রন্থির কাজ লিখতে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি কি ভ্যাবা করার জন্য কাজে লাগে না, অন্য কাজে লাগে। ঠিক আছে, ভালো করে দেখবে। আচ্ছা, আমি আর উত্তর বলে টাইম বাড়াচ্ছি না। তারপর হচ্ছে অ্যাকুয়াস হিউমার ভিট্রাস হিউমার কি, দেখো এটার অবস্থান বেশি জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদের এরকম, তারপর চোখটা এরকম আসছে। প্রথমে কি আসবে, প্রথমে অ্যাকুয়াস হিউমার, তারপর আসবে আমাদের ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, কি করে মনে রাখবে, এবিসিডি মনে রাখো, এ বি সি ডি এরকম করতে করতে কি ভি পরে আসে। তাহলে প্রথমে কি আসলো, প্রথমে আসলো এ, তার মানে প্রথমে কি থাকবে, অ্যাকুয়াস হিউমার। তাহলে এটা কি অ্যাকুয়াস হিউমার, আর এটা কি, এটা তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। তাহলে এটা কি পরে আমাদের থাকবে ভিট্রিয়াস হিউমার। এ আগে আসে, তার মানে আগে কি আমাদের অ্যাকুয়াস হিউমার আছে অগ্রপ্রকোষ্ঠে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে কে আছে, আমাদের ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তোমাদের আবার ছায়ার বইতে তিনটে ভাগ করা আছে, অ্যাকুয়াস মানে অ্যান্টেরিয়ার প্রকোষ্ঠ, তারপর আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠ, তারপর আমাদের আবার ভিট্রিয়াস প্রকোষ্ঠ। যাই হোক, অত দরকার নেই আমাদের। প্রথম এটা কি অগ্র প্রকোষ্ঠ, এটা পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ মানে আমাদের সামনের দিকে কি থাকবে, আমাদের অ্যাকুয়াস হিউমার, আর পিছনের দিকের প্রকোষ্ঠতে আমাদের কি থাকে, আমাদের ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে? আচ্ছা, তারপর আইরিস আর সিলিয়ারি পেশির কাজের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আইরিস কি করে, আইরিস আমাদের যে তারারন্ধ্র আছে ওকে মানে ছোট বড় করে। ঠিক আছে, যদি বাইরে থেকে বেশি আলো আসে তাহলে কি হবে, আমাদের অটোমেটিক্যালি যে তারারন্ধ্র আছে ওটা ছোট হয়ে যাবে। কি করে ছোট হতে পারে, আমাদের আইরিস ওটাকে ছোট করে দেয়। তাহলে আমাদের আইরিস কি করে, আমাদের যে চোখে কতটা আলো ঢুকবে সেই আলো ঢোকার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যদি বেশি আলো আমাদের চোখে একবারে ঢুকে যায় তাহলে আমাদের চোখের ভিতরে ইন্টারনাল অর্গানস গুলো বা ইন্টারনাল সেলস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই জন্য কি করে, তখন আইরিস আমাদের যে তারারন্ধ্র আছে যেখান থেকে আমাদের আলো ঢুকবে সেই অংশটাকে আমাদের ছোট করে দেয়, যাতে কম আলো ঢোকে বাইরের থেকে বেশি আলো আসলেও। কিন্তু যখন আমাদের কম আলো বাইরেতেই আছে অটোমেটিকলি, তখন আমাদের চোখে সেই জিনিসটা আলো ঢোকানোর জন্য কি করতে হবে, তারারন্ধ্রকে বড় করে দিতে হবে। তখন আইরিস কি করে, তারারন্ধ্রকে বড় করে দেয়। অর্থাৎ আমাদের বাহ্যিক আলোর ভিত্তিতে আমাদের তারারন্ধ্রের ছোট বড় করাকে নিয়ন্ত্রণ করে আইরিস। আর সিলিয়ারি পেশি কি করে, ও তারারন্ধ্রকে ছোট বড় করে না, ও করে লেন্সকে ছোট বড়। কেন, উপযোজন করার জন্য। সামনে থাকা কোনো বস্তু, দূরে থাকা কোনো বস্তু, তাদেরকে দেখার জন্য উপযোজনের ক্ষেত্রে আমাদের সিলিয়ারি পেশি লেন্সকে ছোট বড় করে তার বক্রতা আমাদের পরিবর্তন করে করে আমাদের ফোকাসটাকে নির্ধারণ করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, আমাদের চোখের ছবি। ঠিক আছে, চোখের ছবি প্রত্যেক বছর মানে যে বছর আসার চান্স সে বছর চোখের ছবি কিন্তু হট ফেভারিট থাকে। তো এবার কিন্তু চোখের ছবি আসার খুব চান্স। চোখ এবং প্রতিবর্ত পথ, এই যে আমাদের ইউনিট 1 সেখান থেকে কিন্তু এই দুটো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ইউনিট 2 থেকে কি বলছি, আমাদের মেটাফেজ অ্যানাফেজ। ঠিক আছে, জেনারেলি আমাদের প্রাণী কোষেরই দেওয়া হয়, স্কুলে তো বলা যায় না, তবুও আমি বলছি যে প্রাণী কোষের থেকেই কিন্তু স্কুলে মানে 99% স্কুলে কিন্তু প্রাণী কোষ থেকে দেবে আমাদের মেটাফেজ এবং অ্যানাফেজ। ঠিক আছে, যাই হোক। আর এই ইউনিট থেকে কি আমাদের বলছি, অক্ষিগোলক এবং আমাদের প্রতিবর্ত পথ দেখবে। ঠিক আছে, আচ্ছা, এক নেত্র দ্বিনেত্র দৃষ্টি, ভালো করে কিন্তু এর উদাহরণগুলো করবে যে কাদের মধ্যে আমাদের এক নেত্র দৃষ্টি দেখা যায়, কাদের মধ্যে আমাদের দুনেত্র দৃষ্টি কিন্তু দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টি মানে আমাদেরও দেখতে পাই আমরা দ্বিনেত্র দৃষ্টিতে, আর এক নেত্র দৃষ্টি কাদের থাকে, বিড়াল প্যাঁচা এদের দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, তারপর আমাদের বলছে যে অ্যাকোমোডেশন অফ আই বা উপযোজন কি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের বলবে যে চোখের লেন্স এটা না হচ্ছে আমাদের, এটা তো উপযোজন। দূরের বস্তু দেখার জন্য আর কাছের বস্তু দেখার জন্য উপযোজন কি হয়, আমাদের রেখচিত্রের মাধ্যমে দেখাতে বলবে। ঠিক আছে, এটা আমাদের রেখচিত্রের মাধ্যমে দেখাতে বলবে। এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর বলবে যে সাসপেন্সরি লিগামেন্ট সিলিয়ারি পেশির আমাদের ভূমিকা আলোচনা করো। এইটা যদি তোমরা লিখতে পারো তাহলে এটাও লিখতে পারবে, ওটাকেই হালকা ভাষায় লিখে দেবে তাহলে এটার উত্তর হয়ে যাবে। বা যদি নাও পারো এই ফ্লোচার্টটা লিখে দিলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দৃষ্টির ত্রুটি এবং তার সংশোধন। এটা তো তুমি যতগুলো স্টার দিতে পারো দিয়ে নাও, কারণ এটা তুমি জীবন বিজ্ঞানও পেয়ে যাবে, এটা তুমি ভৌত বিজ্ঞানও পেয়ে যাবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইটার উপরে উপযোজন এবং আমাদের দৃষ্টির যে বিভিন্ন ত্রুটিগুলো আছে তার উপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো আমার খেয়াল থাকলে। তো ওখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে, একদম ছোট ভিডিও, বাট তোমাদের যা যা লাগবে সমস্ত কিছু করানো আছে প্রপার রে ডায়াগ্রাম সহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি আলাদা করে কিছু বলার নেই, এখান থেকে সমস্ত আমাদের কি এই পার্টগুলো পড়তে হবে। এখান থেকে আমি একটা জিনিস বলছি যে চশমার যে পাওয়ার থাকবে বা চশমার যে আমাদের লেন্সের প্রকৃতি থাকবে, যে উত্তল নেব না অবতল নেব, সেইগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তো এখান থেকে আমরা দেখবো যে চশমার পাওয়ার কি নেবো, মানে প্লাস পাওয়ার নেবো না মাইনাস পাওয়ার নেবো, আমাদের যে লেন্স আছে সেই লেন্সের প্রকৃতি দেখবো। ঠিক আছে, যে আমাদের উত্তল না অবতল নাকি বাইফোকাল, সেগুলো আমরা একবার দেখে নেবো। ঠিক আছে, তো এইগুলোই ছিল আমাদের কি আজকের যে স্নায়ুতন্ত্র চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের পড়ার বিষয়গুলো। তো এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন, আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে।
এখন নিশ্চয়ই তোমরা যে পড়াশোনাগুলো তোমরা করেছো এতদিন ধরে সেগুলোকে রিভাইজ করছো, কোয়েশ্চেন সাথে সাথে প্র্যাকটিস করো, এবং প্রশ্নবিচিত্রা তোমাদের কাছে আছে। আমি প্রত্যেকদিন আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসের ভিত্তিতে আমার ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট দিই, সেগুলোকে অবশ্যই সলভ করো। আমার ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিটগুলো যদি তোমরা সবকটা করে ফেলো, তার বাইরে তো কোনো কোয়েশ্চেন আসবেই না। আর ওখানে আমি যে উত্তরগুলোও করে দিই, বেশিরভাগ আমি ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিটের আমি অ্যান্সার করে দিয়েছি। ওই অ্যান্সারগুলো কিন্তু যথেষ্ট ভালো, তাই ওই অ্যান্সারগুলো যদি তোমরা লেখো তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আশা করি গলা জলদি ঠিক হয়ে যাবে। তো তোমাদের চোখের ভিডিও আমি রেকর্ড করে দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এটুকুই, টাটা।